আচ্ছা, আমরা অলরেডি সফট কম্পিউটিং এর ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা এর আগে করেছি, যেখানে আমরা সফট কম্পিউটিং বলতে প্র্যাকটিক্যালি কি বোঝায়, হার্ড কম্পিউটিং এর সঙ্গে সফট কম্পিউটিং এর বেসিক ডিফারেন্সেসগুলো কি, what are the different elements or components or paradigms that soft computing follows, সেই ধরনের আলোচনাগুলো অলরেডি করে ফেলেছি। আজকে আমরা সফট কম্পিউটিং এর ওয়ান অফ দ্য মেজর এলিমেন্টস বা কম্পোনেন্টস ফাজি লজিক নিয়ে আলোচনা শুরু করতে চাইছি। দিস উইল বি বেসিক্যালি অ্যান ইন্ট্রোডাক্টরি ডিসকাশন অন ফাজি লজিক, যেখানে আমরা what is fuzzy logic, what is the difference between fuzzy logic and crisp logic, what are the different concepts of fuzzy system, what do I mean by fuzzy set and crisp set, and finally what do I mean by membership function, এইগুলো নিয়ে মূলত আলোচনা করব। কেমন কেমন সো let us start with what do I mean by fuzzy logic. Typically speaking, fuzzy logic বলতে মূলত আমরা একটা ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজকে রেফার করব। ফাজি লজিক বলতে মূলত আমরা একটা ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজকে রেফার করব এবং আমরা ক্লেম করব লাইক any other language that we know, this particular language also will be used to express something. এবার এক্সপ্রেস হোয়াট সেই আলোচনাটা আমরা ইন ফিউচার করব, এক্সপ্রেস হাউ সেই আলোচনাটাও আমরা ইন ফিউচার করব, বাট ফর দ্য টাইম বিং আমরা বোঝার চেষ্টা করছি যে যেহেতু আমরা ফাজি লজিককে প্র্যাকটিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ বলে রেফার করছি, তাই লাইক এনি আদার ল্যাঙ্গুয়েজেস দ্যাট উই নো, এখানেও ডেফিনেটলি গ্রামার থাকবে, সিনট্যাক্স থাকবে, সিম্যান্টিক্স থাকবে, যেরকমটা অন্যান্য সমস্ত ল্যাঙ্গুয়েজে থাকে সেরকম। আমাকে যদি প্রশ্ন করা হয় যে এরকম আর কোন কোন ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজের কথা আমরা জানি, তাহলে তার উত্তরে গিয়ে আমরা বেশ কয়েকটা অলরেডি নোন ল্যাঙ্গুয়েজেসের এক্সাম্পল দেবো, যার মধ্যে প্রথমটা হবে রিলেশনাল অ্যালজেব্রা, যেটা আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ভীষণভাবে কাজে লাগাই। নেক্সট উইল বি বুলিয়ান অ্যালজেব্রা, আমরা ডিজিটাল লজিকে এই বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেছি। এবং নেক্সট উইল বি প্রেডিকেট লজিক, যেটা ডিসক্রিট ম্যাথামেটিক্সের কোর্সে আমরা খানিক দেখেছি। এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই একটা করে ফর্মাল বেসিস রয়েছে, যেখানে রিলেশনাল অ্যালজেব্রা মূলত সেট থিওরিটিক অপারেশনসের ওপর ডিফাইন্ড, বুলিয়ান অ্যালজেব্রা মূলত বুলিয়ান ভেরিয়েবলস এবং তার করেসপন্ডিং যে সমস্ত অপারেশনসগুলো আমরা বুলিয়ান ভেরিয়েবলসের উপর করি সেটার উপরে ডিফাইন্ড। আমরা প্রপোজিশন বা প্রেডিকেট বলতে যা আলোচনা করেছিলাম সেটার উপর বেস করে, মানে মেনলি ওয়েল ফর্মড ফর্মুলাজের উপর বেস করে প্রেডিকেট লজিক ডিফাইন্ড। ফাজি লজিক এটা মূলত ফাজি সেট এর ওপর বেস করে তৈরি হয়েছে, কাজেই আমাদের এর পরবর্তীকালে ফাজি লজিক রিলেটেড আলোচনায় যেতে গেলে ফাজি সেট বলতে কি বোঝায়, আমরা এতদিন ট্র্যাডিশনালি যে ধরনের সেট নিয়ে আলোচনা করে এসেছি তার সঙ্গে ফাজি সেটের ডিফারেন্স কি, এই জায়গাটা দিয়ে আমাদের শুরু করতে হবে। কেমন? তো সেক্ষেত্রে আমরা এর পরবর্তীকালে ফাজি সেট বা ট্র্যাডিশনাল সেটের মধ্যেকার আলোচনাটায় যাব। সেই আলোচনাটায় যাওয়ার আগে আমরা ব্রিফ একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু জেনে নেব, যেখানে আমরা মনে রাখবো যে দিস ফাজি লজিক was initially introduced for the first time by a mathematician called লুৎফি আবদেলিজাদে। মোটামুটি রকমভাবে 90s দশকটাতে এই ফাজি লজিক নিয়ে প্রচুর ইভলিউশনারি কাজকর্ম হয়েছিল।
আমরা সাধারণত আমাদের এই হিস্টোরিক্যাল রেফারেন্সেস যখন দিতে হয় তখন এই জাদেকে পপুলারলি ল্যাজ বলে রেফার করি। হি ইজ fondly nicknamed as Laz in the subject called fuzzylogy. আমাকে যদি প্রশ্ন করা হয় যে ফাজি শব্দটার বেসিক মানে কি, তো এর ডিকশনারি মিনিং এ যদি আমরা যাই তাহলে আমরা বলবো যে এনিথিং which is not clear, anything which is not clear, anything which is noisy, anything which is clumsy is referred as fuzzy. whereas যেটা ক্লিয়ার, যেটা স্পেসিফিক, যেটাতে অ্যাজ সাচ কোনো নয়েজ নেই, নো গার্বলিং ইজ দেয়ার, সেটাকে আমরা ক্রিস্প বলে রেফার করি। টিপিক্যালি স্পিকিং ফাজি বলতে ডিকশনারি ওয়াইজ যদি তাহলে আনক্লিয়ার বা নয়েজি জাতীয় শব্দগুলোকে রেফার করা হয়, তাহলে এর অ্যান্টোনিম হিসেবে আমরা আমাদের ডিসকাশনে ক্রিস্প বলে শব্দটাকে কাজে লাগাবো। কেমন? আমাদের সবার প্রথমে যেটা বুঝতে হবে সেটা হলো ফাজি লজিক এবং ট্র্যাডিশনালি আমরা যে ক্রিস্প লজিক কাজে লাগিয়ে এসেছি তার মধ্যে বেসিক ডিফারেন্স কি। হোয়াট ডু আই মিন বাই এনিথিং কল্ড ক্রিস্প অ্যান্ড হোয়াট ডু আই মিন এনিথিং বাই ফাজি। তো সেইটা বোঝার জন্য আমি একটা খুব সিম্পল স্ট্র্যাটেজি এখানে ইন্ট্রোডিউস করতে চাইলাম। সেখানে আমি বললাম যে কোনো একটা প্রশ্নের উত্তর যদি ডাইকোটোমাস হয়, যে কোনো একটা প্রশ্নের উত্তর যদি ডাইকোটোমাস হয়, মানে যে কোনো একটা প্রশ্নের উত্তর তুমি যদি ইয়েস নো বা ট্রু ফলস ইত্যাদির মাধ্যমে দিতে পেরে থেকে থাকো, তাহলে সেটাকে তুমি ক্রিস্প বলে রেফার করবে এবং করেসপন্ডিংলি সেই আনসারটাকে বলা হবে ক্রিস্প আনসার। whereas কোনো একটা প্রশ্নের উত্তর যদি আমরা বাই ইউজিং সাচ ডাইকোটোমাস রেজাল্টস বা সলিউশনস প্রোভাইড করতে না পারি, তাহলে সেটাকে আমরা ফাজি বলে রেফার করব। আমি সেটা পরে আসছি। একটা ছোট্ট এক্সাম্পল দেখার চেষ্টা করি। দিস ইজ বেসিক্যালি অ্যান এক্সাম্পল দ্যাট উই আর ট্রাইং টু লার্ন। আমাকে ধরো কিছু লিকুইড দিয়ে দেওয়া হলো, রাইট? সে কোক, ওয়াটার, পেপসি, মিল্ক অ্যান্ড সো অন। আমাকে এবার প্রশ্ন করা হলো যে এই যে লিকুইডগুলো তোমাকে আমি দিয়ে দিলাম, এই লিকুইডগুলোর কালার আছে না নেই, এই প্রশ্নে তুমি আমাকে উত্তর দাও। আমরা ভেবে দেখো whether the liquids contain some color or not, এই প্রশ্নের শুধুমাত্রই দুরকম উত্তর দিলাম, yes the liquid has got some color অথবা no the liquid doesn't have any color whatsoever। এবং সেই পার্সপেক্টিভ থেকে তাহলে আমরা এরকম ধরনের কোনো একটা প্রশ্নের উত্তরকে বললাম ক্রিস্প আনসার, এবং করেসপন্ডিংলি এটাকে নিয়ে আলোচনা করাকালীন যে লজিক আমরা ডেভেলপ করলাম সেটাকে বললাম ক্রিস্প লজিক। অন দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, আমাকে ধরো এমন কোনো একটা প্রশ্ন করা হলো যে প্রশ্নের আমি এরকম সরাসরি ডাইকোটোমাস রেজাল্ট দিতে পারলাম না। কেমন? আমাকে প্রশ্নটার উত্তর দিতে গিয়ে হয়তো, খানিকটা, কিছুটা, সম্ভবত এরকম ধরনের কিছু অ্যাডজেক্টিভকে কাজে লাগাতে হলো। তো যখনই আমরা কোনো একটা প্রশ্নের ডাইকোটোমাস রেজাল্ট না দিয়ে রাদার এরকম মাল্টিভ্যালিউড আনসার প্রোভাইড করা শুরু করলাম, that also with some sort of probability behind this, তখন আমরা এটাকে টিপিক্যালি বললাম ফাজি আনসার, এবং করেসপন্ডিংলি আমরা যে লজিক ডেভেলপ করলাম সেটাকে বললাম ফাজি লজিক। এটার একটা এক্সাম্পলে আমরা যাওয়ার চেষ্টা করি। মানে এই যে আমরা ফাজি আনসার টার্মটাকে ইন্ট্রোডিউস করলাম, সেটার একটা এক্সাম্পলে আমরা যাওয়ার চেষ্টা করি। আমাকে ধরো কিছু লোকজনের একটা ডেটাবেস দিয়ে দেওয়া হয়েছে। কেমন? মেনলি আমার কাছে কিছু লোকজনের নাম রয়েছে, সে রাম, অরুণ, মোহন, শ্যাম,
সুনীল অ্যান্ড সো অন, আমাকে প্রশ্ন করা হলো যে এই যে লোকজনের সম্পর্কে তোমাকে আমি জানালাম, এই যে একটা পার্সন ডেটাবেস মেবি তোমাকে আমি প্রোভাইড করলাম, তুমি আমাকে বলো whether a person belonging to this kind of a database is an honest person or not. ভেবে দেখো, এরকম একটা প্রশ্নের উত্তর সরাসরি আমাদের পক্ষে ইয়েস নোটে দেওয়াটা একটু ডিফিকাল্ট। আমরা সাধারণত এরকম উত্তর দিই না যে ইয়েস দ্য পার্সন ইজ অনেস্ট অর নো দ্য পার্সন ইজ নট অ্যান অনেস্ট ওয়ান, এরকম আমরা উত্তর দিই না। আমরা কি বলি? আমরা রাদার বলি যে হ্যাঁ, এই ভদ্রলোক এক্সট্রিমলি অনেস্ট, এই ভদ্রলোক কিছুটা অনেস্ট, পার্শিয়ালি অনেস্ট, এই ভদ্রলোক মাঝে মাঝে অনেস্টির মতন কাজকর্ম করেন, এই ভদ্রলোক কখনো কখনো, খুব কচিত কখনো অনেস্ট রোল প্লে করেন। এবার যখনই আমরা এরকম আনসার দিলাম, লোকজন আমাকে ভেবে দেখো প্রশ্ন করলো যে এই যে তুমি কোনো একজনকে এক্সট্রিমলি অনেস্ট বলে দাবি করছো, এটা তুমি কিসের ওপর ভিত্তি করে করছো? তো ফর দ্য টাইম বিং আমরা খুব বেশি টেকনিক্যালিটিসে না গিয়ে আমরা বললাম যে আমাদের কাছে সাম কাইন্ড অফ আ স্কোর রয়েছে। কেমন? সে এই স্কোরটা আমরা হয়তো 100-এ দিয়েছি কোনো একজনকে। যে লোকের ক্ষেত্রে এই স্কোরের ভ্যালুটা আমরা মেবি 90-র ওপরে পাবো, তাকে আমরা এক্সট্রিমলি অনেস্ট বলবো। যে লোকের ক্ষেত্রে এই স্কোরের ভ্যালুটা আমরা 80 বা তার থেকে বেশি অথচ 90-র থেকে কম পাবো, তাকে আমরা পার্শিয়ালি অনেস্ট বলবো, অ্যান্ড সো অন। কেমন? সেক্ষেত্রে এরকম ধরনের কোনো উত্তর যখনই দেওয়া হবে বা হলো, তখনই এই ধরনের উত্তরকে আমরা বললাম ফাজি আনসার, এবং করেসপন্ডিং যে লজিকটা আমরা ডেভেলপ করলাম সেটাকে আমরা বললাম ফাজি লজিক। এখানে একটা ইম্পর্ট্যান্ট অবজারভেশন হচ্ছে এই যে আমরা ভেবে দেখো কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার সময়, কোনো একটা প্রশ্নের আনসার প্রোভাইড করার সময় আমরা কিন্তু শুধুই একটা অ্যাডজেক্টিভ কাজে লাগাচ্ছি এরকমটা নয়। আমরা শুধুই যে বলছি যে এক্সট্রিমলি অনেস্ট, পার্শিয়ালি অনেস্ট, অল দ্য টাইমস অনেস্ট, বা অ্যাট দ্য টাইমস অনেস্ট, বা রেয়ারলি অনেস্ট, এরকমটা নয়। তার সাথে সাথে প্রত্যেকটা উত্তরের সাথে সাথে চেক করে দেখো আমরা কোনো একটা স্কোরকে অ্যাসোসিয়েট করে দিচ্ছি। কাজেই আমাকে এটা বুঝতে হচ্ছে যে আমাকে যে উত্তরটা দিতে হচ্ছে সেই উত্তরটা আদতে একটা টু টাপল অফ দ্য ফর্ম সাম এক্স কমা ওয়াই। কেমন? যেখানে এক্স মেবি কোনো একটা ভ্যালিউ, whereas y may be some kind of ranking value বা score value বা সে মেম্বারশিপ ফাংশন and so on. কেমন? এইটুকু আলোচনার রেসপেক্টে বা এইটুকু আলোচনা করা হয়ে যাওয়ার পরে আমাকে একদম স্পেসিফিক কেউ যদি প্রশ্ন করে যে তুমি ভাই তাহলে একটা ফাজি আনসার আর একটা ক্রিস্প আনসারের মধ্যে কি ডিফারেন্স বুঝলে আমাকে বোঝাও, আমি তাহলে তার উত্তরে গিয়ে বলবো যে আমরা দুটো ডিফারেন্স পয়েন্ট আউট করলাম। নাম্বার ওয়ান, in case of a crisp answer, I am actually having only two possible values or only two possible answers to a given question, whereas in case of a fuzzy answer আমার কাছে অনেকগুলো পসিবল ভ্যালিউজ রয়েছে, উত্তরের অনেকগুলো সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা সম্ভাবনার সাথে টিপিক্যালি কোনো একটা স্কোর ভ্যালু অ্যাসোসিয়েটেডও হয়ে রয়েছে। কাজেই আমরা যখন ক্রিস্প আনসার দিচ্ছি তখন আমরা জাস্ট একটা একটা করে অবজারভেশন বা একটা একটা করে ভ্যালুকে রেফার করছি, where the values will actually belong to some domain of definition, whereas ফাজি আনসারের ক্ষেত্রে আমরা যে উত্তরগুলো দিচ্ছি সেগুলো মেনলি একটা টু টাপলকে তৈরি করছে। কেমন? একটা টু টাপলকে তৈরি করছে। সেই টু টাপল বলতে বেসিক্যালি আমরা একটা অর্ডার্ড পেয়ারকে রেফার করছি, যেখানে একটা হচ্ছে সাম কাইন্ড অফ অ্যান আনসার আর একটা হচ্ছে সাম কাইন্ড অফ ওয়েটেজ দ্যাট আই এম গিভিং টু অ্যান আনসার। এরকম আরো কিছু এক্সাম্পলে আমরা যেতে পারি। তো আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দেখাই। আমাকে ধরো কেউ প্রশ্ন করলো, ইজ ইট ভেরি কোল্ড টুডে? আমি তার স্ট্রেট অ্যাওয়ে উত্তর দিলাম, নো ইট ইজ নট কোল্ড, বা ইয়েস ইট ইজ কোল্ড।
some kind of 0-1 answer that I am actually giving. যদি এই ইজ ইট কোল্ড টুডে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সবসময় আমি ইয়েস নো ট্রু ফলস 0-1 এরকম ডাইকোটোমাস ভ্যালিউজ কাজে লাগাই বা বুলিয়ান ভ্যালিউজ মেবি কাজে লাগাই, তাহলে সেটাকে টিপিক্যালি আমরা ক্রিস্প লজিক বলে রেফার করব। ইন দিস এক্সাম্পল ইট উইল বি অ্যাকচুয়ালি বুলিয়ান লজিক। whereas যদি আমাকে কেউ এরকম একটা প্রশ্ন করে যে ইজ ইট কোল্ড টুডে, আর আমি সেই প্রশ্নের উত্তরে যদি বলি ইয়েস ইট ইজ ভেরি মাচ কোল্ড, ইট ইজ লিটল কোল্ড, ইট ইজ নট রিয়েলি কোল্ড অ্যান্ড সো অন, এবং এই প্রত্যেকটা উত্তর দেওয়ার সাথে সাথে বা প্রত্যেকটা উত্তরের সপক্ষে আমি যদি একটা স্কোর অ্যাসোসিয়েট করে দিই, তাহলে টিপিক্যালি সেই ধরনের উত্তরকে আমি বলি ফাজি লজিক। চেক করে দেখো, আমরা এখানে এই ইজ ইট কোল্ড টুডে এই প্রশ্নের উত্তরে শুধুমাত্র ভেরি মাচ বলেছি এরকমটা নয়, তার সাথে সাথে আমরা একটা ওয়েট ফ্যাক্টরকে অ্যাসাইন করে দিয়েছি। অ্যাজ ইফ ওই ওয়েট ফ্যাক্টরটা দেখে আমার বুঝতে এটা সুবিধে হচ্ছে যে যদি কোনো একটা 0-1 স্কেলে রেট করা হয়, তাহলে যত এই ওয়েটেজের ভ্যালুটা 1-এর খুব ক্লোজ হবে তত কোল্ড হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, বা আমরা সেটাকে ভেরি মাচ কোল্ড বলে রেফার করব। whereas যত এই ওয়েটের ভ্যালুটা 0-র ক্লোজ হবে, আমরা তত ইজ ইট কোল্ডের উত্তরে গিয়ে নো ইট ইজ নট কোল্ড এটাকে জাস্টিফাই করব। এবং এটা নিশ্চয়ই বুঝতে পারছি যে শুধুমাত্রই এই 0-1 দিয়ে যে উত্তরটা দেওয়া যাবে এরকম নয়, রাদার আমরা 0-1 এই রেঞ্জের মধ্যে বোথ ইনক্লুসিভ ডিফারেন্ট ভ্যালিউজ অফ সাচ কাইন্ড অফ ওয়েট অ্যাসাইন করে করে ইজ ইট কোল্ড প্রশ্নের উত্তরে ডিফারেন্ট ভেরিয়েশনস তৈরি করতে পারবো। ইট ইজ ভেরি মাচ কোল্ড, ইট ইজ লিটল কোল্ড, ইট ইজ ভেরি কোল্ড, ইট ইজ নট রিয়েলি কোল্ড অ্যান্ড সো অন। কেমন? এবার আমাকে ধরো প্রশ্ন করা হলো যে ফাজি লজিক আর ক্রিস্প লজিক এর মধ্যে যে বেসিক ডিফারেন্সেস আমরা বুঝলাম যে একটাতে আমরা ডাইকোটোমাস ভ্যালিউজ পাবো আর একটাতে আমরা ডাইকোটোমাস ভ্যালিউজ পাবো না, রাদার আমরা একটা ভ্যালু এবং করেসপন্ডিং ওয়েট বা সাম কাইন্ড অফ র্যাঙ্ক বা সাম কাইন্ড অফ স্কোর এরকম একটা অর্ডার পেয়ার পাবো। এই ঘটনাটা মানে এই ধরনের যে ফাজি লজিক রিলেটেড যে ডিসকাশন বা এই ধরনের যে সিস্টেম, সেই সিস্টেমটাতে বেসিক্যালি কি থাকবে এরকম একটা প্রশ্ন যদি করা হয়, আমরা যখন এরকম ফাজি কোয়েশ্চেনস অ্যান্ড ফাজি আনসার্স এসব নিয়ে আলোচনা করব, তখন সেই ওভারঅল সিস্টেমটাতে কি থাকবে এরকম একটা প্রশ্ন যদি আমায় করা হয়, তাহলে আমরা তার যে উত্তরটা দেব সেই উত্তরটাই অ্যাকচুয়ালি আমাকে ফাজি সিস্টেম তৈরি করা বা ফাজি সিস্টেম পড়া এর অর্ডারটা বুঝিয়ে দেবে। মানে আমরা এরম ভাবে ভাববো যে আমরা ফার্স্ট এলিমেন্ট অফ ফাজি সিস্টেম যদি ভালো করে বুঝে ফেলতে পারি, তাহলে আমরা সেকেন্ড এলিমেন্টটা বুঝে ফেলতে পারবো। ফার্স্ট এবং সেকেন্ড এলিমেন্ট অফ ফাজি সিস্টেম যদি বুঝে ফেলতে পারি, তবেই আমরা 3 নম্বর এলিমেন্টটাতে যেতে পারবো। এবং এরকম ভাবে একটা কাইন্ড অফ ইভলিউশনারি অ্যাপ্রোচ ফলো করে ফ্রম দ্য ফার্স্ট এলিমেন্ট টিল দ্য লাস্ট এলিমেন্ট আমরা ক্রমশ যদি জিনিসগুলো শিখতে শিখতে যাই, তাহলে আলটিমেটলি ফাজি সিস্টেম বলতে কি বোঝায়, এটা কোথায় কাজে লাগানো যায়, কিভাবে কাজে লাগানো যায়, এই জায়গাটা আমরা বুঝে ফেলবো। তো সেক্ষেত্রে এটা বোঝা দরকার যে আমি যে ধরনেরই সিস্টেম নিয়ে কাজ করি না কেন, আমি যে ধরনেরই সিস্টেম নিয়ে কাজ করি না কেন, ওয়েদার ইট ইজ ফাজি অর নট, যে ধরনেরই সিস্টেম নিয়ে আমি কাজ করি না কেন, সেই সিস্টেমকে নেসেসারিলি আমাকে একটা ইনপুট দিতে হবে এবং সেই সিস্টেম আমার দেওয়া ইনপুটটাকে সামহাও প্রসেস করে আমাকে আমার প্রয়োজন অনুযায়ী কোনো একটা আউটপুট জেনারেট করে দেবে। সো ইট ইজ basically the bottom line of thinking that we should have at the time of learning the design of any system whatsoever. কেমন? সেক্ষেত্রে যদি এই সিস্টেমটা ফাজি সিস্টেম হয়, যদি এই সিস্টেমটা টিপিক্যালি একটা ফাজি সিস্টেম হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে আমি যে ইনপুটটা দিলাম সেই ইনপুটটাকে প্রসেস করে প্রয়োজনীয় আউটপুট জেনারেট করার কাজটা টিপিক্যালি ফাজি সিস্টেম
সেভারাল ফেজে বা সেভারাল এলিমেন্টসের সাহায্য নিয়ে করে দেবে, এবং আমরা সেটা বোঝার জন্য কিভাবে এগোবো, আমরা সবার প্রথম বোঝার চেষ্টা করব যে আমরা ফাজি সেট বলতে কি বুঝি। যেই আমরা ফাজি সেট সম্পর্কে আলোচনাটা সেরে ফেলবো, আমরা জানার চেষ্টা করব যে আমরা ফাজি রুলস বলতে কি বুঝি এবং সেই রুলসগুলোকে কিভাবে ফাজি সেটের ওপরে অ্যাপ্লাই করা যায়। নেক্সট আমরা ফাজি রুলস মানে ফাজি রুলস অ্যাপ্লাই করে ফাজি সেটসের ওপর ফাজি রুলস অ্যাপ্লাই করে কিছু ইমপ্লিকেশনসে যাব, টিপিক্যালি ইনফারেন্স ড্র করব ভাবা যেতে পারে, সেটাকে আমরা ফাজি ইমপ্লিকেশনস বলে রেফার করব। এবং এইভাবে যদি ফাজি সেট এবং তার উপর বাই অ্যাপ্লাইং সাম ফাজি রুলস আমরা কিছু ফাজি ইমপ্লিকেশনস ডেভেলপ করতে পারি, তাহলে ওভারঅল ফাজি সিস্টেমের কনস্ট্রাকশন সম্পর্কে আমরা অ্যাওয়্যার হয়ে যেতে পারবো, এবং আমরা ক্লেম করব যে দিস ফাজি সিস্টেম উইল অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট সাম ইনপুট from the environment and produce some output as per the requirement of the user or as per the requirement of the problem under consideration. সেক্ষেত্রে আমরা তাহলে ইন ডিউ কোর্স অফ টাইম এর পরবর্তী আলোচনাগুলোতে বা পরবর্তী ডিসকাশনসগুলোতে মূলত ফাজি সেট নিয়ে কিছু জিনিসপত্র জানার চেষ্টা করব। আমাদের ফাজি সেট রিলেটেড আলোচনাটা শেষ হয়ে যাওয়ার পর আমরা ফাজি রুলস এর জায়গাটায় যাব। ফাজি রুলস যদি মোটামুটি রকমভাবে বুঝে ফেলা যায়, তাহলে আমরা জানার চেষ্টা করব যে হাউ আই ক্যান গেট সাম ইনফারেন্স ফ্রম আ ফাজি সেট বাই অ্যাপ্লাইং সাম ফাজি রুলস ওভার দেম। সেটা যদি করা হয়ে যায়, তাহলেই আমরা ক্লেম করব যে আমরা একটা ফাজি সিস্টেম কিভাবে কাজ করছে, কিভাবে ডেভেলপ হয়েছে এটা বুঝে ফেলতে পেরেছি, এবং সেক্ষেত্রে বাই ইউজিং সাচ আ ফাজি সিস্টেম আমরা কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন এরিয়াতে গিয়ে কোনো একটা প্রবলেমকেও সলভ করে ফেলতে পেরেছি। কেমন? এবার ফাজি সিস্টেম অলরেডি আমরা আলোচনা করলাম যে ফাজি সিস্টেম সম্পর্কে আমাদের শিখতে গেলে আমাদের শুরু করতে হবে ফাজি সেট থেকে, রাইট? সো আজকের আলোচনায় আমরা মূলত ফাজি সেট রিলেটেড আলোচনাগুলোই কন্টিনিউ করব আজকের ডিসকাশনে। পরবর্তীকালে আমরা ফাজি রুলস নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা দেখব যে কিভাবে আমরা ইমপ্লিকেশনসে যেতে পারি, তার জন্য আমাদের কি কি দরকার পড়বে। এই পুরোটা যদি শিখে ফেলা যায়, তাহলে আমরা একটা ফাজি সিস্টেমকে কাজে লাগিয়ে ডিফারেন্ট জনারের প্রবলেম সলভ করার জায়গায় পৌঁছবো, এবং আমরা প্রবলেমও সলভ করব। এবার ফাজি সেট সম্পর্কে জানার আগে, ফাজি সেট সম্পর্কে জেনে নেওয়ার আগে আমাদের ক্রিস্প সেট সম্পর্কে কয়েকটা বেসিক জিনিস একটু জানতে হবে। আমাকে জানতে হবে যে ম্যাথামেটিক্যালি আমরা একটা ক্রিস্প সেট বলতে কি বুঝি এবং আমরা একটা ফাজি সেট বলতে কি বুঝি। এ দুটো যদি জেনে নেওয়া যায়, তাহলে আমরা একটা ক্রিস্প সেট আর একটা ফাজি সেটের মধ্যে বেসিক ডিফারেন্সেসগুলোকে পয়েন্ট আউট করে ফেলতে পারবো। আমি সেটার জন্য একটা খুব সহজ এক্সাম্পল দিয়েছি। তাতে আমি ধরে নিয়েছি যে আমাকে একটা ইউনিভার্স অফ ডিসকোর্স বা ইউনিভার্সাল সেট দিয়ে দেওয়া হয়েছে, সে ক্যাপিটাল এক্স, যেখানে বলা হয়েছে যে দিস পার্টিকুলার সেট উইল কন্টেইন all the students of computer science honors of some college. কেমন? এবার আমরা এই ইউনিভার্সাল সেটের রেসপেক্টে ফার্দার আরো দুটো সেটকে ডিফাইন করব। ওই ইউনিভার্সাল সেটের রেসপেক্টে আমরা ফার্দার আরো দুটো সেটকে ডিফাইন করব, যার একটাকে আমরা বলছি সেট অফ অল দ্য মেল স্টুডেন্টস ইন দ্য স্ট্রিম, আর আরেকটাকে আমরা বলছি সেট অফ অল দ্য ফিমেল স্টুডেন্টস ইন দ্য স্ট্রিম। খুব ভালো করে চেক করে দেখলে এটা বোঝা যাবে যে এই দুটো সেটের মধ্যে, সেট অফ অল দ্য মেল স্টুডেন্টস অ্যান্ড সেট অফ অল দ্য ফিমেল স্টুডেন্টস, এই দুটো সেটের মধ্যে একটা স্পেসিফিক বাউন্ডারি কিন্তু আছে। এই দুটো সেটের মধ্যে একটা স্পেসিফিক বাউন্ডারি আছে বলে আমরা সেই বাউন্ডারিটাকে কাজে লাগিয়ে বা সেই ডিলিমিটারটাকে কাজে লাগিয়ে আমরা সেই
বাউন্ডারিটাকে কাজে লাগিয়ে বা সেই ডিলিমিটারটাকে কাজে লাগিয়ে এই দুটো সেটকে ডিস্টিংগুইশ করতে পারছি ফ্রম ওয়ান অ্যানাদার। কেমন? এখানে অবভিয়াসলি আমরা এটা নিশ্চয়ই বুঝবো যে আমরা সেট অফ মেলস বলতে যা রেফার করলাম, আমরা যদি বোঝার সুবিধার্থে ধরে নিই যে দেয়ার এক্সিস্টস অ্যান এলিমেন্ট সে স্মল এম বিলঙ্গিং টু দ্য সেট ক্যাপিটাল এম, এবং আমরা যদি ধরে নিই যে দেয়ার এক্সিস্টস অ্যান এলিমেন্ট স্মল এন বিলঙ্গিং টু দ্য সেট ক্যাপিটাল এফ, তাহলে এটা বলা যাবে যে দেয়ার ডাজন্ট এক্সিস্ট এনি স্মল এম which is also a member of F, and there doesn't exist any element small n which is a member of capital M. মানে আমার কাছে এরকম কোনো ইনস্ট্যান্স অফ দ্য সেট ক্যাপিটাল এম নেই যেটা এম এর মেম্বার হওয়ার সাথে সাথে এফ এরও মেম্বার হতে পারলো বা ভাইসি ভার্সা। এবং সেই গ্রাউন্ড থেকে আমরা বললাম যে দিস টু সেটস আর practically crisp sets. কেমন? আর একটা এক্সাম্পলে যাওয়া যাক। আমরা ক্রিস্প সেট বলতে কি বোঝায় সেটার আলোচনায় গেলাম। প্র্যাকটিক্যালি স্পিকিং ক্রিস্প সেটের আরো অনেক ধরনের আলোচনা আমরা ভেবে দেখো ফ্রম আওয়ার চাইল্ডহুড অলরেডি করে এসেছি। সেরকম আরো একটা এক্সাম্পল দেখাই। ধরো তোমায় বলা হলো যে কনসিডার সেট অফ অল দ্য রিয়েল নাম্বারস টু বি the universe of discourse in some discussion. সমস্ত রিয়েল নাম্বারের যে সেট সেটাকে আমরা একটা ইউনিভার্স অফ ডিসকোর্স বা ইউনিভার্সাল সেট ফর সাম ডিসকাশন বলে ধরে নিই। আমাকে বলা হলো ক্যাপিটাল এ ইজ আ সেট বিলঙ্গিং টু দিস ক্যাপিটাল আর, যেখানে আমরা আর এতে গিয়ে বললাম যে দিস পার্টিকুলার সেট এ contains an element x such that x is a member of R, such that x is a member of R and x is less than 5. ভেবে দেখো, তুমি যখন এর মেম্বারগুলোকে স্পেসিফাই করতে গেলে তুমি বেসিক্যালি জাস্ট একটা একটা করে এলিমেন্ট পেলে। আমি জাস্ট বোঝার সুবিধার্থে এখানে লিখতে চাইছি 1 2 3 4 and 5, বাট প্র্যাকটিক্যালি রিয়েল নাম্বারস নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা 1 2 3 4 5 ইত্যাদি মোটেই পাবো না। রাদার আমরা একটা ইনফাইনাইট সেট পাবো যেটা নাকি সেই সমস্ত রিয়েল নাম্বারকে নিয়ে আলোচনা করবে যারা 5-এর থেকে ছোট। কিন্তু আমরা এই সেটটাতে যাদেরকেই পাই না কেন তারা কিন্তু প্রত্যেকে সিম্পলি একটা একটা করে এলিমেন্ট হবে। whereas আমরা আরো একটা এক্সাম্পলে এসে ধরো বললাম যে কনসিডার x টু বি সাম ইউনিভার্সাল সেট which contains all the students of কম্পিউটার সায়েন্স অনার্স অফ সাম কলেজ। কেমন? এবং আমরা এই ইউনিভার্সাল সেটের রেসপেক্টে বা ইউনিভার্স অফ ডিসকোর্সের রেসপেক্টে ফার্দার আরেকটা সেটকে ডিফাইন করলাম, সে সাম ক্যাপিটাল এস, যেখানে আমরা বললাম দিস পার্টিকুলার সেট উইল কন্টেন অল দ্য গুড স্টুডেন্টস। এবার এখানেই যত রকম সমস্যা তৈরি হয়ে গেল। সে তোমার কাছে যে সমস্ত স্টুডেন্টস রয়েছে, তুমি যদি সেই সমস্ত স্টুডেন্টের জাস্ট নামগুলোকে, সেই সমস্ত ছাত্রের নামগুলোকে তুমি যদি এক্স এর মেম্বার বলে ধরে নাও, তাহলে চেক করে দেখো এই এক্স বলে সেটটাতে মেবি তোমার কাছে হয়তো রাম, শ্যাম, যদু, মধু, সুনীল, অজয় অ্যান্ড সো অন এরকম কিছু নামপত্র থাকবে। এবার যখনই সেই সেটের মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে এক্স বলে কোনো একটা পার্টিকুলার মেম্বারকে এস এর মেম্বার হিসেবে ইন্ট্রোডিউস করতে যাবে তখনই একটা সমস্যা তৈরি হবে। কেন হবে? আমরা এটা জানি না যে গুড স্টুডেন্ট বলতে আমরা ঠিক কি বুঝি। তাহলে এই গুড স্টুডেন্ট বোঝার জন্য আমাকে
প্রত্যেক ছাত্রের সঙ্গে কোনো না কোনো একটা স্কোর, কোনো না কোনো একটা র্যাঙ্ক বা কোনো একটা ওয়েটেজ একে অ্যাসাইন করে দিতে হবে, এবং সেই ওয়েটেজের রেসপেক্টে আমরা কোনো একজন ছাত্রকে তাহলে আইদার গুড স্টুডেন্ট অর নট বলে ডিসাইড করব। সেক্ষেত্রে আমি জাস্ট বোঝার জন্য ভাবছি যে আমরা প্রত্যেক ছাত্রকে একটা 0-1 স্কেলেতে সাম কাইন্ড অফ ওয়েট ফ্যাক্টর অ্যাসাইন করব। কোনো একজন ছাত্রের এই ওয়েট ফ্যাক্টরের ভ্যালুটা সে ফর এক্সাম্পল যদি 0.65 এর থেকেও বেশি হয়, কোনো একজনের এই ওয়েট ফ্যাক্টরটা যদি 0.65 এর থেকেও বেশি হয়, তাহলে আমি তাকে গুড স্টুডেন্ট বলে ধরে নেবো। এটা আমার অ্যাজাম্পশন, রাইট? সেক্ষেত্রে তাহলে আমি যখন এবার গুড স্টুডেন্টদের একটা সেট তৈরি করব, আমাকে সেই সেটটায় শুধু ছাত্রদের নামগুলো লিখে এলে চলবে না, রাদার কোনো একজন ছাত্রের নামের সাথে সাথে তার কোরেসপন্ডিং ওই ওয়েট ফ্যাক্টরটাকেও বা ওয়েট ভ্যালুটাকেও রেখে দিতে হবে, যাতে আমরা টিপিক্যালি এই দুটো জিনিসের একটা কালেকশনকে কাজে লাগিয়ে এই দুটো এলিমেন্টের একটা অর্ডার পেয়ার, সেটার কালেকশনটাকে কাজে লাগিয়ে আমরা ক্লেম করতে পারি যে হ্যাঁ, এই এস বলে সেটটাতে এই 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 লোক রয়েছে এবং এই লোকগুলো থাকার জাস্টিফিকেশন হচ্ছে এইটা। কেমন? সেক্ষেত্রে এই যে আমি এতক্ষণ ধরে শব্দটাকে ওয়েট, র্যাঙ্ক, স্কোর ইত্যাদি ইত্যাদি বলে রেফার করছিলাম, সেটাকেই আমরা নাও অনওয়ার্ডস আর তাহলে ওয়েট, র্যাঙ্ক বা স্কোর বলে রেফার না করে রাদার মেজারমেন্ট অফ গুডনেস বলে রেফার করব। কেমন? এবং সেই মেজারমেন্ট অফ গুডনেস কে ইটসেলফ আমরা তাহলে এস এর একটা ফাংশন বলে ধরে নেব। আমি এটা যদি না বুঝতে পারো, এরম ভাবে ভাবো, ধরো এই ক্যাপিটাল এস বলে সেটটাতে সেই সমস্ত স্মল এস গুলোকে আমরা রাখতে চাই, ক্যাপিটাল এস বলে সেটটাতে সেই সমস্ত স্মল এস গুলোকে আমরা রাখতে চাই যে স্মল এস গুলোর জন্য সাম জি অফ এস বলে ফাংশনের কাছ থেকে পাওয়া যে ভ্যালিউ, সেই ভ্যালিউটা সামহাও মেবি 0.65 বা তার থেকে বেশি হবে, রাইট? সেক্ষেত্রে তাহলে আমাকে কি করতে হবে, শুধু এস এবং জি অফ এস এদেরকে ইন্ডিভিজুয়ালি নিয়ে কাজ করলে চলবে না, আমাদের তাহলে এই এস এবং জি অফ এস এর একটা টু টাপলকে বেসিক্যালি ওই সেটের মেম্বার বলে মনে করতে হবে, এবং যদি আমরা করি সেটা, তাহলে সেই সেটটাকে আমরা ফাজি সেট বলে রেফার করব, রাইট? বেশ, নেক্সট তাহলে আমরা আবার একটু ফাজি সেট এবং ক্রিস্প সেট এর মধ্যে আলোচনাটাকে কন্টিনিউ করার চেষ্টা করি। কেমন? আমাকে সবার প্রথম কেউ ধরো প্রশ্ন করলো যে ভাই, ফাজি সেট আর ক্রিস্প সেটের মধ্যে ডিফারেন্সেস গুলো যদি আমাকে পয়েন্ট আউট করতে বলা হয়, তাহলে আমরা ঠিক কি বলবো? আমরা অবভিয়াসলি ম্যাথামেটিক্যালি বা টেকনিক্যালি যদি ডিফারেন্সেস গুলোকে নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমরা ক্রিস্প সেট বলতে এতদিন সেটের যে ডেফিনিশন দিয়ে এসেছি সেটাই রেফার করবো। তার মানে কি? আমরা বলবো S is a crisp set containing an element say small s, যেখানে এই প্রত্যেকটা স্মল s কোনো একটা ইউনিভার্স অফ ডিসকোর্স বা ইউনিভার্সাল সেটের মেম্বার। কেমন? এখানে আমি যে x বলে সেটটার কথা রেফার করলাম, সেটা প্র্যাকটিক্যালি এতদিন আমাদের ম্যাথামেটিক্সের আলোচনায় আমরা ইউনিভার্সাল সেট বলতে যা বুঝেছি সেটাকে আমরা আইদার ইউনিভার্সাল সেট বলতে পারি, অথবা আমরা ইউনিভার্স অফ ডিসকোর্স বা ইউওডি বলে রেফার করতে পারি।
এবং এখান থেকে এটাও পরিষ্কার হয়ে গেল, এখান থেকে এই ব্যাপারটাও তাহলে পরিষ্কার হয়ে গেল যে ক্রিস্প সেটেতে আমরা সিম্পলি কোনো একটা ইউনিভার্স অফ ডিসকোর্স বা ইউনিভার্সাল সেট থেকে পাওয়া একটা একটা করে মেম্বারকে এনে অ্যালট করে দেবো। whereas ফাজি সেটেতে আমরা বলবো, ফাজি সেটেতে আমরা বলবো যে ইট ইজ অ্যান অর্ডার্ড পেয়ার, ফাজি সেটের ক্ষেত্রে আমরা বলবো ইট ইজ অ্যান অর্ডার্ড পেয়ার অফ এস অ্যান্ড মিউ, যেখানে এই এসটা, যেখানে এই এসটা কোনো একটা ইউনিভার্স অফ ডিসকোর্সের একটা মেম্বার হবে এবং এই এস বলে এলিমেন্টটা এক্স থেকে সিলেক্টেড হওয়ার জন্য এস বলে মেম্বারটাকে এক্স থেকে তুলে এনে এফ এর মেম্বার বানিয়েছি, এটা হওয়ার জন্য কোনো একটা মেম্বারশিপ ফাংশন এর দরকার পড়বে। সো দেয়ার ইজ সাম ফাংশন মিউ, there is some function mu which will actually produce some value for each of the elements small s belonging to capital X, such that this mu of s abides by the rule under consideration. মানে আমরা একটু আগে যেরকমটা বলছিলাম যে আমরা কোনো একজন স্টুডেন্টের জন্য যদি র্যাঙ্ক বা স্কোর বা এই মিউ এর ভ্যালুটা সে 0.65 এর থেকে বেশি পাই, তাহলে আমরা তাকে গুড স্টুডেন্ট বলে ধরে নেব। সো প্র্যাকটিক্যালি এই যে রুলটা আমরা এনফোর্স করে দিলাম যে দিস মিউ অফ এস হ্যাজ টু বি greater than 0.65, then only this S will be a member of F, এই যে কথাটা আমরা বললাম সেটাকেই টিপিক্যালি আমরা তাহলে মেজারমেন্ট ফাংশন, মেম্বারশিপ ফাংশন, গুডনেস ফাংশন ইত্যাদি বলে রেফার করি। এবং সেটার কারণে এই প্রত্যেকটা এস এবং করেসপন্ডিং মিউ, এই টু টাপলটা ফাজি সেটের একটা মেম্বারের রোল প্লে করে দেবে। যেমন অর্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা সেটাই ইনফ্যাক্ট পরের পয়েন্টে গিয়ে বলেছি যে আমরা ক্রিস্প সেট বলতে মেনলি কালেকশন অফ সাম এলিমেন্টসকে রেফার করি। টিপিক্যালি স্পিকিং এটা যদি নর্মাল সেট হয় তাহলে কালেকশন অফ এলিমেন্টস হবে যেখানে রিপিটিশন অ্যালাউড নয়, সো ইট ইজ আ কালেকশন অফ সাম ডিস্টিংক্ট এলিমেন্টস। যদি এটা মাল্টি সেট হয় তাহলে আমরা এটাকে কালেকশন অফ এলিমেন্টস বলেই ছেড়ে দেবো এবং আমরা ধরে নেব যে এখানে রিপিটিশন ইজ অ্যালাউড। কেমন? whereas ফাজি সেটের ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি কিছু এলিমেন্টের কালেকশন বলে একটা ফাজি সেটকে চালিয়ে দিতে পারবো না, রাদার আমাকে একটা অর্ডার্ড পেয়ারের কালেকশনের কথা ভাবতে হবে, যেখানে সেই অর্ডার্ড পেয়ারটাতে টিপিক্যালি তাহলে একটা ভ্যালু থাকবে আর সেই ভ্যালুটা কোনো একটা ফাজি সেটে থাকার জন্য আমার কাছে একটা মেম্বারশিপ ফাংশন থাকবে। কেমন? সেটাই ইনফ্যাক্ট বলেছি যে ইনক্লুশন অফ অ্যান এলিমেন্ট সে স্মল এস belonging to capital X into some crisp set must have some kind of strict boundary in the form either yes no or true false or 0 1 and so on, whereas কোনো একটা s কে, কোনো একটা স্মল s কে যদি আমাকে ফাজি সেটের মেম্বার বলে ভাবতে হয় তাহলে সেটার জন্য s এর রেসপেক্টে আমাকে একটা ডিগ্রি অফ মেম্বারশিপ নিয়ে আলোচনা করতে হবে এবং সেটা আলোচনা করার জন্য আমরা একটা মেম্বারশিপ ফাংশনের সাহায্য নেব, রাইট? আরো কিছু টিপিক্যাল এক্সাম্পলে একটু যাওয়ার চেষ্টা করি। সেটার আগে একটা ছোট্ট রিমার্ক একটু আমরা মনে রাখি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের বেশ কিছু সিনারিওতে এটা নিয়ে আলোচনা হতে পারে। একটা ক্রিস্প সেট সবসময়ই একটা ফাজি সেট হিসেবে রিপ্রেজেন্টেবল। এ ক্রিস্প সেট ইজ অলওয়েজ আ ফাজি সেট, whereas a fuzzy set is not necessarily a crisp set. আমি আগে একটা ক্রিস্প সেটের ফাজি সেট হওয়ার একটা এক্সাম্পলে যাই, তারপর না হয় উল্টোটা বলার চেষ্টা করব। আমাকে ধরো একটা সেট দিয়ে দেওয়া হলো, সে সাম ক্যাপিটাল পি, আমাকে বলা হলো যে দিস পার্টিকুলার সেট ক্যাপিটাল পি
will contain all the prime numbers less than 50. সে আমি সব প্রাইম নাম্বারের কথা বলছি না, আমি জাস্ট কয়েকটা প্রাইম নাম্বারের কথা বলছি। সে দ্য প্রাইম নাম্বারস আর 13, 19 and 23। কেমন? এবার আমরা কি করলাম, আমরা এই পি বলে সেটটাকে একটা ফাজি সেট হিসেবে দেখাবার চেষ্টা করলাম। সেখানে আমরা বললাম যে কোনো একটা এলিমেন্টকে প্রাইম বলে ভাববার জন্য ইটসেলফ আমার কাছে একটা ফাংশন রয়েছে মেবি। সেই ফাংশনটার নাম হয়তো ইজ প্রাইম ফাংশন। সেই ফাংশনটার কাজ কি, মেবি সেই ফাংশনটাকে তুমি কোনো একটা এলিমেন্ট যদি পাস করাও, তাহলে সেই ফাংশনটা হয়তো তোমাকে আইদার একটা 0 রিটার্ন করে অথবা একটা 1 রিটার্ন করে। কোন কনটেক্সটে? তুমি যে এক্স বলে ফাংশনটাকে পাস করালে, সেই এক্স বলে এলিমেন্টটা যদি একটা প্রাইম নাম্বার হয় তাহলে ফাংশনটা তোমাকে 1 রিটার্ন করবে, আর যদি এক্সটা প্রাইম নাম্বার না হয় তাহলে ফাংশনটা তোমাকে 0 রিটার্ন করবে। তো তুমি কি করলে, তোমাকে ধরে নেওয়া যাক আমি কিছু সেট অফ অবজারভেশনস দিয়েছিলাম, সে 19, 13, 23, 40 and 60। তুমি এই সমস্ত এলিমেন্টকেই প্র্যাকটিক্যালি একটা ফাজি সেটেতে ইনকর্পোরেট করে দিয়ে বললে যে 13 is a member of the fuzzy set with a membership value say 1, যেটা আমরা ওই ফাংশনটার কাছ থেকে পেলাম। তুমি বললে 23 is a member of the fuzzy set with the membership value say 1। তুমি একই রকম ভাবে ধরো বললে যে 40 is a member of the fuzzy set with a membership value say 0। কেমন? এবং এই সমস্ত এলিমেন্টগুলো, এই সমস্ত টু টাপলগুলো যখন একটা সেট তৈরি করলো, সেই সেটটাকে তুমি তাহলে একটা ফাজি সেট বলে রেফার করলে। এখানে চেক করে দেখো, প্র্যাকটিক্যালি আমার কাছে একটা ক্রিস্প সেট ছিল, আমি সেই সেটটাকে একটা ফাজি সেটেতে কনভার্ট করলাম, এবং কনভার্সনের সময় আমরা ডিগ্রি অফ মেম্বারশিপ সেটাকে এক্সপ্লিসিটলি 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করে ফেললাম, ডাইকোটোমাস ভ্যালুস। এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে এই যে আমরা কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের সাথে একটা ডিগ্রি অফ মেম্বারশিপ, সাম কাইন্ড অফ স্কোর, সাম কাইন্ড অফ ওয়েট, সাম কাইন্ড অফ র্যাঙ্ক অ্যাসোসিয়েট করে দিচ্ছি, এটা আমরা পাবো কি করে? হাউ টু ডিসাইড দ্য ডিগ্রি অফ মেম্বারশিপ ফর দ্য এলিমেন্টস বিলঙ্গিং টু আ ফাজি সেট, সেটা আমাদের পরবর্তী একটা আলোচনা। বাট সেই আলোচনাটায় যাওয়ার আগে জাস্ট আমরা এই জায়গাটুকু একটু পয়েন্ট আউট করে ফেলতে চাইলাম যে এই ডিগ্রি অফ মেম্বারশিপ আমরা আলোচনা করার সময় চেষ্টা করব একটা নর্মালাইজড স্কেলে ডিগ্রি অফ মেম্বারশিপগুলোকে প্লেস করার, যাতে এদের ভ্যালুটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে লাই করে, বোথ ইনক্লুসিভ, রাইট? তো এরকমই ধরো আরও একখানা এক্সাম্পল তোমায় দেওয়া হলো, আগেরটার সঙ্গে এই এক্সাম্পলটার ডিফারেন্স কি আমি পরে পয়েন্ট আউট করছি। তোমাকে ধরো বলা হলো যে আমি তোমায় কিছু শহরের নাম বলবো, কেমন? সেই শহরগুলোর কমফর্ট লেভেল অনুযায়ী তোমাকে সেই শহরগুলো থাকার জন্য কতটা উপযুক্ত বা উপযুক্ত নয় এরকম কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। মানে অবভিয়াসলি সব শহরই থাকার উপযুক্ত, বাট আমরা কিন্তু কমফর্ট লেভেলের ওপর বেস করে এই সিলেকশনটা করতে চাইছি। যদিও এই কথাটা খুব বেগ কথাবার্তা বা ফাজি কথাবার্তা, কমফর্ট লেভেল, ইট উইল ভ্যারি ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার, বাট ফর দ্য টাইম বিং আমরা সেই সমস্ত আলোচনায় না গিয়ে একটা অ্যাবসলিউট ফেনোমেনন নিয়ে ভাবছি, যেখানে আমরা বলছি যে কোনো একটা শহরের জন্য ডিগ্রি অফ কমফর্ট যদি একটা গিভেন কোনো ভ্যালু বা তার থেকে বেশি হয়, তাহলে আমরা সেটাকে থাকার জন্য উপযুক্ত শহর বলে ভাববো, আদারওয়াইজ ভাববো না, সামথিং লাইক দিস।
তাহলে এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আগে তো তোমাকে একটা সেট তৈরি করতে হবে, যে সেটটাতে প্রত্যেকটা শহরের নাম থাকবে মেবি, আর তার সঙ্গে সেই শহরটাতে থাকার যে কমফর্ট, সেই কমফর্টটাকে রিপ্রেজেন্ট করছে এরকম কোনো একটা র্যাঙ্ক ভ্যালু থাকবে, অবভিয়াসলি নর্মালাইজড টু দ্য স্কেল অফ 0-1। কেমন? তো আমরা ধরে নেওয়া যাক সে ব্যাঙ্গালোর, বম্বে, হায়দ্রাবাদ, ক্যালকাটা অ্যান্ড সো অন, এরকম বেশ কিছু শহর, এবং সেই শহরগুলোর ডিগ্রি অফ কমফর্ট কে নিয়ে কাজ করব। যদি করি তাহলে এখানে যে টু টাপলস গুলো তৈরি হবে, ব্যাঙ্গালোর উইথ আ ভ্যালু 0.95, বম্বে উইথ আ ভ্যালু 0.90, হায়দ্রাবাদ উইথ আ ভ্যালু 0.80 অ্যান্ড সো অন, সেটা টিপিক্যালি একটা ফাজি সেট ফর্ম করবে। কেমন? ইনফ্যাক্ট আমরা অলমোস্ট সব ধরনের রিয়েল লাইফ প্রবলেমকেই সাইমালটেনিয়াসলি ফাজি লজিক এবং ক্রিস্প লজিক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যদিও দেয়ার আর প্রবলেমস যাদেরকে ফাজি লজিক দিয়ে রিপ্রেজেন্ট করাটা ক্রিস্প লজিক দিয়ে রিপ্রেজেন্ট করার তুলনায় অনেক বেশি সহজ হয়। কেমন? আমি সেই সহজ হয় না কঠিন হয় এই এক্সাম্পলে বা এই ডিসকাশনে এক্ষুনি যাচ্ছি না, আমি জাস্ট আরো একটা এক্সাম্পলকে নিয়ে আলোচনা করে দেখাতে চাইছি যে আই ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ আ রিয়েল লাইফ সিনারিও উইথ বোথ ক্রিস্প লজিক অ্যাজ ওয়েল অ্যাজ ফাজি লজিক। সেটা কিরকম? ধরো আমাকে একটা গ্রেডেশন রুল বলে দেওয়া হলো। কেমন? মানে যে পদ্ধতিতে আমরা আমাদের এসজিপি এর রেসপেক্টে বা আমাদের কিছু একটা নাম্বারের রেসপেক্টে গ্রেড পাই, এরকম একটা গ্রেডেশন রুল ধরো আমায় বলে দেওয়া হলো। কেমন? ধরো 100 পরীক্ষা হয়েছে, তাতে কোনো একজন ছাত্র যদি 90 বা তার বেশি পায় তাহলে আমরা তাকে গ্রেড এ দেবো, সরি ই দেবো, এক্সেলেন্ট দেবো। কোনো একজন স্টুডেন্ট যদি সে 80 বা তার থেকে বেশি অথচ 90 এর থেকে কম পায় তাহলে আমরা তাকে গ্রেড এ দেবো। কোনো একজন স্টুডেন্ট যদি 70 বা তার থেকে বেশি অথচ 80 থেকে কম পায় তাহলে আমরা তাকে গ্রেড বি দেবো অ্যান্ড সো অন। এই ঘটনাটাকে মানে নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাকে সেট অফ স্টুডেন্টদের রেসপেক্টে তাদের গ্রেডগুলো দিয়ে দিয়েছে বা হয়তো তাদের মার্কসগুলো দিয়ে দিয়েছে, যেটা দেখে আমি তাদের গ্রেডেশন করছি। এই ঘটনাটাকে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ক্রিস্প লজিক এবং ফাজি লজিক দুটো দিয়েই রিপ্রেজেন্ট করতে পারবো। কিরকম ভাবে পারবো? যদি ক্রিস্প লজিকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমাকে ডাইকোটোমাস ভ্যালিউজ অফ দ্য মেম্বারশিপ ফাংশন নিয়ে কাজ করতে হবে, দ্যাট ইজ 0-1 নিয়ে কাজ করতে হবে। তাহলে কোনো একজন স্টুডেন্টের জন্য তার মার্কসের ভ্যালু এবং করেসপন্ডিং মিউ এর ভ্যালু, এই পেয়ারটা আলটিমেটলি আমাকে এই এলিমেন্টগুলোকে ফাজি সেটে কনভার্ট করতে সাহায্য করবে। ফর দ্য টাইমিং আমরা এরমভাবে ভাবলাম, কোনো একজন যদি 35 বা তার থেকে কম পায়, তাহলে সে এফ। কোনো একজন যদি 50 বা তার থেকে কম পায় তাহলে সে পি। কোনো একজন যদি 60 বা তার থেকে কম পায় তাহলে ডি অ্যান্ড সো অন। এখানে আমি অবভিয়াসলি এটা সবাইকে বোঝাতে পারছি যে আমরা 60 বা 60-এর থেকে কম বললে যতই তার মধ্যে 50 বা 35 এসে যাক না কেন, যেহেতু আমরা 50 বা 35-এর থেকে কম পাওয়ার জন্য আলাদা করে একটা গ্রেডেশনের কথা অলরেডি বলে ফেলেছি, সেজন্য 60-এর কম বলতে প্র্যাকটিক্যালি আমরা কিন্তু 50-এর থেকে বেশি অথচ 60 বা 60-এর থেকে কম এই জায়গাটাকে রেফার করি। তাহলে কোনো একজন ছাত্র, এরম ভাবে ভাবো, কোনো একজন ছাত্র সে রাম। কেমন? কোনো একজন ছাত্র সে রাম, তো তুমি সেই ছাত্রের এগেনস্টে তার মার্কসের রেসপেক্টে ধরে নেওয়া যাক একটা মেম্বারশিপ ভ্যালু পেলে সে 0, এবং এই মেম্বারশিপ ভ্যালু এবং এই ছাত্রের নাম, এই দুজনে মিলে যে পেয়ার অফ অবজারভেশনস তৈরি করলো সেটা দেখে তুমি বলে দিতে পারলে যে হ্যাঁ এই ছাত্রটা কোন ধরনের গ্রেড পেয়েছে বা কোন ধরনের গ্রেড পায়নি। এটাই যখন আমরা ফাজি লজিক দিয়ে করার চেষ্টা করব, আমরা স্ট্রেট অ্যাওয়ে
এরকম 0 1 আর ব্যাপারটাকে ঠিক রিপ্রেজেন্ট করতে পারবো না, আমাকে রাদার 0 থেকে 1 মধ্যে একটা ভ্যারিং ভ্যালুর জন্য এই গ্রেডেশন ইত্যাদি ক্লাসিফিকেশনের কাজটা করে ফেলতে হবে, যেগুলোকে পরে আমরা অলরেডি বললাম যে সাম কাইন্ড অফ মেম্বারশিপ ভ্যালিউ, সাম কাইন্ড অফ ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনশিপ, বা সাম কাইন্ড অফ ওয়েট, সাম কাইন্ড অফ র্যাঙ্ক, সাম কাইন্ড অফ স্কোর ইত্যাদি বলে আমরা রেফার করি। নর্মাল কোর্সে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম তাতে আমরা এটা বুঝলাম যে কোনো একটা লোককে ফাজি সেটের মেম্বার হতে গেলে সেই লোকটার সাথে বা সেই এলিমেন্টের সাথে একটা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বোঝাচ্ছে এরকম কোনো ভ্যালিউ বা ওয়েট থাকতে হবে। এটাকে টিপিক্যালি আমরা নাউন ওয়ার্ডস ওয়েট বা স্কোর বা র্যাঙ্ক এরকম কিছু না বলে রাদার মেম্বারশিপ ফাংশনস বলে রেফার করব। এবং এই মেম্বারশিপ ফাংশনের ফর্মাল ডেফিনিশন কি, মেম্বারশিপ ফাংশনের কত রকম ধরন হয়, মেম্বারশিপ ফাংশনের প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের জন্য আমরা কি কি ভেরিয়েন্ট পাই, সেইগুলো নিয়ে আলোচনা করব। ফর্মালি আমাকে যদি কেউ বলে যে হোয়াট ডু ইউ মিন বাই মেম্বারশিপ ফাংশন ফর আ ফাজি সেট, কোনো একটা ফাজি সেটের রেসপেক্টে তুমি মেম্বারশিপ ফাংশন বলতে কি বোঝো, তাহলে আমরা তার উত্তরে গিয়ে কি বলবো? আমরা সবার প্রথম বলবো যে আমরা আমাদের আলোচনাটায় যে ইউনিভার্স অফ ডিসকোর্সটা নিয়ে কাজ করছি সেই ইউনিভার্স অফ ডিসকোর্সটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। সো all the elements that will be the member of some fuzzy set actually belong to this set capital X। কেমন? তো আমরা সেরকমই একটা এলিমেন্টকে যদি স্মল এক্স বলে ধরে নিই, এই স্মল এক্স বলে এলিমেন্টটা যদি আমার ইউনিভার্স অফ ডিসকোর্সের একটা মেম্বার হয়, তাহলে আমরা ফাজি সেটকে ডিফাইন করার সময় বলবো এক্স এবং সাম ফাংশন মিউ অফ এক্স, এই যে অর্ডার্ড পেয়ারটা তৈরি হলো সেটাই হচ্ছে ফাজি সেট সে ক্যাপিটাল এ। এবং এখানে আমরা এই যে মিউ অফ এক্স বলে একটা ফাংশনের কথা বললাম, সেই ফাংশনটাই হচ্ছে মেম্বারশিপ ফাংশন, যেটা এই ইন্ডিকেশনটা আমায় দিয়ে দেবে যে ক্যাপিটাল এক্স এর কোনো একটা মেম্বার সে স্মল এক্স এ বলে এই ফাজি সেটটার মেম্বার হতে গেলে করেসপন্ডিংলি তার ডিগ্রি অফ পার্টিসিপেশন বা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন সেটা কত হতে হবে। এবং খুব ভালো করে ভেবে দেখো, আমরা টিপিক্যালি এই যে মিউ অফ এক্স এর কথা বলছি, এটা আদতে একটা ফাংশন, জাস্ট একটা ফাংশন। কেমন? আমরা কি করছি? আমরা বেসিক্যালি ক্যাপিটাল এক্স বলে সেটটার মধ্যে থাকা প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই মিউ অফ এক্স বলে যে ফাংশন আমার কাছে রয়েছে সেই ফাংশনটার একটা ভ্যালু জানতে চাইছি। ক্যাপিটাল এক্স এর প্রত্যেকটা মেম্বার মিউ অফ এক্স কে কাজে লাগিয়ে আমাকে যে ফাংশনাল ভ্যালুগুলো জেনারেট করছে, সে সাম মিউ ওয়ান, মিউ টু অ্যান্ড সো অন, এদেরকে কাজে লাগিয়েই আমরা কোনো একটা এক্সআই মিউ আই পেয়ার তৈরি করছি এবং সেই পেয়ার অফ এলিমেন্টস গুলোকে দিয়ে ফাজি সেটটাকে ডিফাইন করে দিচ্ছি। আমি আবারও ওই একই এক্সাম্পল তোমাদের দেওয়ার চেষ্টা করছিলাম যে আমার কাছে যদি এক্স বলে কোনো একটা সেট থেকে থাকে comprising of the names of all the cities in India, আমার কাছে যদি একটা কমফর্ট লেভেল রিলেটেড আলোচনা করার জন্য কোনো একটা ডিগ্রি অফ কমফর্টের ভ্যালু থেকে থাকে, তাহলে আমরা এক্স বলে সেটটার মধ্যে থাকা কোনো একটা শহরের সঙ্গে করেসপন্ডিংলি ওই ডিগ্রি অফ কমফর্টের একটা ম্যাপিং করে দেবো এবং সেই ম্যাপিংটা করে ফেলতে পারলে যে অর্ডার পেয়ার অফ এলিমেন্টসগুলো পাওয়া যাবে সেটাকে কাজে লাগিয়ে আমরা ফাজি সেটটাকে ডিফাইন করি। কেমন? এই যে ম্যাপিং ফাংশন বা মেম্বারশিপ ফাংশনের কথা আমরা বললাম,
এই যে মেম্বারশিপ ফাংশনের কথা আমরা বললাম, এই মেম্বারশিপ ফাংশনটা ইটসেলফ দু রকম হতে পারে। কেমন? এই মেম্বারশিপ ফাংশনটা ডিসক্রিট হতে পারে, মানে দিস পার্টিকুলার ফাংশন উইল অ্যাকচুয়ালি অ্যাজিউম সাম আইসোলেটেড ভ্যালুজ chosen from a specific domain of definition, অথবা এই মেম্বারশিপ ফাংশনটা কন্টিনিউয়াস হতে পারে। তার মানে কি? তার মানে কোনো একটা ডোমেন অফ ডেফিনিশন থেকে এই মেম্বারশিপ ফাংশনটা সমস্ত থিওরিটিক্যাল ভ্যালুকে অ্যাটেন্ড করে ফেলবে। তো আমি এখানে অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল তোমাদের দেখিয়েছি, যেখানে আমি কি করেছি, আমি কোনো একটা ফ্যামিলিতে, এটা খুব খারাপ এক্সাম্পল যদিও আমার পার্সোনালি মনে হয়, যাই হোক, তো কোনো একটা ফ্যামিলিতে নাম্বার অফ চিলড্রেন কতজন এর সাথে হ্যাপিনেস অফ ফ্যামিলির একটা কাইন্ড অফ রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করেছি। কেমন? দিয়ে আমি বলেছি যে কোনো একটা ফ্যামিলিতে সে যদি নাম্বার অফ চিলড্রেন 1 হয়ে থেকে থাকে, তাহলে হ্যাপিনেসটাকে মেজার করার জন্য আমার কাছে একটা মিউ বলে কোনো মেম্বারশিপ ফাংশন রয়েছে যার ভ্যালুটা মেবি 0.35। যদি নাম্বার অফ চিলড্রেন 2 হয়ে থেকে থাকে, তাহলে আমার কাছে একটা মেম্বারশিপ ফাংশনের ভ্যালু রয়েছে সে 0.78 অ্যান্ড সো অন। এবং আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই যে আমরা প্রত্যেক ভ্যালু অফ এক্স পাচ্ছি, মানে এক্স বলে সেটটার মধ্যে থাকা প্রত্যেকটা ভ্যালু আমরা সে 0, 1, 2, 3, 4 আপ টু সাম 10 অর 20 অর 100 এরকম কিছু একটা পাচ্ছি, সেটার সঙ্গে ওই মিউ এর একটা করে ভ্যালু অ্যাসোসিয়েট করে দিতে পাচ্ছি। এবং সেটা করার সময় চেক করে দেখো, ইভেনচুয়ালি আমরা সিম্পলি কিছু ডিসক্রিট অবজারভেশনসের একটা কালেকশনকে রেফার করছি। যদি করি তাহলে আমরা এটাকে ডিসক্রিট মেম্বারশিপ বলে রেফার করি। There exists some membership function which will actually produce some membership values for each of the chosen values from the universe of discourse, যেখানে ইউনিভার্স অফ ডিসকোর্স থেকে আমরা যে ভ্যালুগুলো চুজ করে আনছি তারা ডিসক্রিট। কন্টিনিউয়াস কেসে কিরকম হতে পারে? আমরা আগের বারে চেক করে দেখো বললাম নাম্বার অফ মেম্বার্স ইন সামওয়ানস ফ্যামিলি, নাম্বার অফ চিলড্রেন ইন সামওয়ানস ফ্যামিলি, বা হয়তো আমাকে ধরো বলা হলো সে নাম্বার অফ স্টুডেন্টস ইন আ পার্টিকুলার ক্লাস। এই যে ভেরিয়েবলগুলোর কথা আমরা বলছি, নাম্বার অফ মেম্বার্স ইন আ ফ্যামিলি, নাম্বার অফ স্টুডেন্টস ইন আ ক্লাস, এই ভেরিয়েবলগুলো তার ডোমেন অফ ডেফিনিশনের মধ্যে কোনোদিনই কিন্তু ফ্র্যাকশনাল ভ্যালু বা রিয়েল ভ্যালু অ্যাটেন্ড করে না। মানে তুমি কোনোদিনই বলতে পারো না যে দ্য নাম্বার অফ মেম্বার্স ইন সামওয়ানস ফ্যামিলি ইজ 4.75। তুমি কোনোদিনই বলতে পারো না যে দেয়ার আর 5.25 নাম্বার অফ চিলড্রেন ইন আ ফ্যামিলি। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ওয়েট অফ আ পার্সন, কোনো একজনের ওজন সম্পর্কে তুমি কি জানো, তুমি কিন্তু বলো যে আমি এই ভদ্রলোকের ওজন সাম 35.58 এটা জানি, কিংবা আরেকটু বেটার প্রিসিশনে আছে এরকম কোনো একটা মেজারিং স্কেলে যদি মেজার করা হয়, তাহলে ওই একই ভদ্রলোকের ওজন আমরা 35.5728 এরকম জানি। এবং সেক্ষেত্রে আমরা ক্লেম করি যে এই ওয়েট বলে ভেরিয়েবলটাকে সাম এক্স বলে যদি ধরে নেওয়া হয়, তাহলে এই এক্স এর ভ্যালিউ তার ডোমেন অফ ডেফিনিশন থেকে আমরা যে কোনো কিছুকে চুজ করতে পারি। চেক করে দেখো, এখানে আমি এজকে রিপ্রেজেন্ট করেছি, তো এখানে এজকে রিপ্রেজেন্ট না করে আমরা যদি ওয়েটকে রিপ্রেজেন্ট করতাম, এবং সেই ওয়েটের যদি একটা ডোমেন অফ ডেফিনিশন থাকতো মেবি সে 10 কিলো থেকে শুরু করে হয়তো 100 কিলো, তাহলে এই 10 থেকে 100 এই রেঞ্জের মধ্যে যে কোনো পারমিসিবল থিওরিটিক্যাল ভ্যালুকেই তুমি ওই ভেরিয়েবলটার ভ্যালু বলে চুজ করে নিতে পারতে। এবার আমার কাছে যদি করেসপন্ডিংলি এরকম কোনো একটা ফাংশন থেকে থাকে মিউ, যে মিউ বলে ফাংশনটা এই এক্স বলে কন্টিনিউয়াস
ভেরিয়েবলটার রেসপেক্টে আমাকে একটা ভ্যালু অ্যাসাইন করে দেবে বা ভ্যালু জেনারেট করে দেবে, আমরা ক্লেম করব যে সেই মিউ বলে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ইন নেচার, বা আমরা বলবো দেয়ার এক্সিস্টস এ কন্টিনিউয়াস মেম্বারশিপ বিটুইন ইচ স্মল এক্স belonging to capital X and mu। কেমন? তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি আলোচনা করলাম আমি একটু ব্রিফ করি একদম শুরু থেকে। এখনো পর্যন্ত আমরা ঠিক কি কি আলোচনা করলাম আমরা একটু ব্রিফ করি। আমরা ফাজি লজিক বলতে কি বোঝায় এটা বললাম। ফাজি লজিকের সঙ্গে ক্রিস্প লজিকের বেসিক ডিফারেন্স কি সেটা আমরা বললাম। ফাজি সিস্টেমের বেসিক এলিমেন্টস গুলো কারা সেটা বললাম। আমরা বেশ কিছু এক্সাম্পল দেখলাম যেখানে আমরা ফাজি সেট বা ক্রিস্প সেট নিয়ে কাজ করছি। আমরা কিভাবে কোনো একটা পার্টিকুলার সেটকে ক্রিস্প সেট থেকে ফাজি সেটে নিয়ে যেতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ আ ফাজি সেট সেটা আলোচনা করলাম। এবং ফাইনালি আমরা মেম্বারশিপ ফাংশন বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদেরকে তাহলে কিছু টিপিক্যাল টার্মিনোলজিস শিখে নিতে হবে। যদি আমরা ফাজি সেট এবং রিলেটেড টার্মিনোলজিস গুলো শিখে ফেলতে পারি তাহলে পরবর্তীকালে আমরা ফাজি রুলস নিয়ে আলোচনা করতে পারবো, এবং ফাজি রুলসের জায়গাটা যদি কমপ্লিট করে ফেলা যায় তাহলে আমরা ফাজি ইমপ্লিকেশনে যাওয়ার সুযোগ পাবো, যেগুলো অলরেডি এর আগে বলেছি, রাইট?